স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। কালো কালো করিস নালো ও গোয়ালের ঝি, আমার বিধাতা করেছে কালো, আমি করব কি? এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায়, আরেক কালো মিরপুরের পিচ সবাই অবাক চোখে তাকায়। না, আসল গানের শেষ লাইনটা এমন না, নতুন কোনো ফিউশনও করা হচ্ছে না। তবে কবি দিজ কানে বেঁচে থাকলে হয়তো এভাবেই তার গানে মিরপুরের পিচকে জায়গা করে দিতেন। কালো তো আগেও ছিল, তাই বলে এতটা? ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে প্রস্তুত করা এই কালো পিচ এখন টক অফ দ্য ক্রিকেট। কেউ কখনো যা দেখেনি তাই নিয়ে হাজির হয়েছেন টনি হেমিং। তবে আমরা বাইরে চেহারা না যাই, আলোচনাটা হওয়া উচিত এর আচরণ নিয়ে। এই কালো উইকেট কি ভালো খেলা দিতে পারবে? এই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক তাইবান অন্ত। তাইবান অন্ত, স্বাগত খেলাযোগে। আসলে উইকেট নিয়ে খুব কথা হচ্ছে। এই উইকেট আগেও তো আমরা ব্ল্যাকিশ একটা উইকেট দেখেছি, এতটা ছিল না। টনি হেমিং আসার পর যেমনটা আমরা শুনতে পেরেছিলাম উইকেটে চেঞ্জ আসবে, তিনি কি তেমনটা আনতে পেরেছেন? আপাত দৃষ্টিতে সেটা দেখে কি মনে হচ্ছে? না, প্রথমত তো আসলে ওয়ান ডেটাই ফিরছে দীর্ঘদিন পরে মিরপুরে, এটা একটা ব্যাপার। আর টনি হেমিংওয়ে ফেরার পরে এই মুহূর্তে আসলে উইকেটটা কি হলো না হলো তার চেয়ে বড় কথা বাংলাদেশকে জিততে হবে। আর ঘরের মাঠে বাংলাদেশের যে তার রসদ একটাই, এটাকে যত টার্নিং উইকেট বানাবো আমরা তত আমাদের জন্য ইজি। এখন এমন একটা দলের সাথে আমাদের খেলা যারা 11, আমরা 10 প্রবাবলি র্যাঙ্কিংয়ে। সো দু দলেরই টার্গেটটা হচ্ছে একে অপরকে 3-0-তে হারিয়ে র্যাঙ্কিংয়ে একটু আপার হ্যান্ডে চলে যাওয়া। এবং বাংলাদেশের জন্য বিষয়টা উইন্ডিজের থেকে অনেক বেশি প্রেশারের। আমাদের গণমাধ্যম বলেন, আমাদের সাধারণ মানুষ, ক্রিকেট ফ্যান্স, সোশ্যালি আমরা সবাই এত অ্যাক্টিভ রিগার্ডিং ক্রিকেটস যে এটার প্রেশার ক্রিকেটারদের উপর কতটা পড়েছে সেটা আমরা এয়ারপোর্টে দেখেছি। এয়ারপোর্টের থেকে বের হওয়ার পরে ক্রিকেটারদের স্ট্যাটাসে, মানুষের রিয়াকশানে দেখেছি। সো আমার মনে হয় যে স্পিনিং একটা উইকেটই হবে, খুবই কালো। বাট আপনি যেটা বলছিলেন আপনার লিঙ্ক পার্টেও, যে আসলে কালো তো আগেও ছিল, এখন আরেকটু বেশি কালো হয়ে গেছে আর কি। একটু বেশি মনে হয় সামারটা মনে হয় একটু বেশি পিচের উপর দিয়ে গেছে, একটু বেশি কালো হয়ে গেছে। বাট আই এম এক্সপেক্টিং যে প্রচণ্ড টার্নিং হবে এবং বাংলাদেশ অ্যাট এনি কস্ট এই সিরিজটা এবং এই ম্যাচটা জিততে চায়। এই যে আমরা মানে গামিনীকে সরিয়ে দিলাম, এরপরে আমরা টনি হেমিংকে আবার নিয়ে আসলাম। আমাদের মূল ফোকাসটা ছিল এই মিরপুরে উইকেটকে স্পোর্টিং করা। কিন্তু এখন যে আমাদের ওয়ান ডে র্যাঙ্কিংয়ের যে অবস্থাটা, বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার একটা বিষয় আছে, সেই জায়গাটা থেকে কি আসলে স্পোর্টিং করার সাহসটা বিসিবি দেখাবে এখন? এই মুহূর্তে ইম্পসিবল, মানে এই মুহূর্তে কোনো সুযোগই নেই। কারণ আপনার ওয়ান ডে টিমের যে অবস্থা এবং মানসিকভাবে তারা এতটা পিছিয়ে রয়েছে। আমি বললাম তো যে আমার দলের 2-1 প্লেয়ারের সাথে কথা হয়েছে, খুবই সিনিয়র 2-1-এর সাথে কথা হয়েছে। মেন্টালি পুরো টিম ভয়ঙ্কর লেভেলের মানে ব্যাকে রয়েছে এবং এই জায়গা থেকে উত্তরণের জন্য তাদের অনেক রকমের পথ পাড়ি দিতে হবে। সো এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভয়ের ব্যাপারটা শুধু আমাকে আজকের ওয়ানডে জিততে হবে তা না, আমাকে জিততে হবে সিরিজটা এবং 3-0-তে জিততে হবে। এটা বাংলাদেশ টিমের জন্য একটা ভয়ঙ্কর প্রেশার, যেই প্রেশারটা তারা ইনফ্যাক্ট আফগানিস্তানের সাথে লাস্ট সিরিজ থেকে নিয়ে এসেছে সাথে করে। এবং এক একটা ম্যাচ যেভাবে হেরেছে, যে ভয়ঙ্করভাবে হেরেছে এবং এক একজন যেভাবে আউট হয়েছেন, সব কিছু মিলিয়ে এই চাপ থেকে উত্তরণের জন্য বাংলাদেশের, অবশ্য দিন শেষে খেলাটা ক্রিকেট, একটা ম্যাচেরই ব্যাপার, একটা মোমেন্টামেরই ব্যাপার। কিন্তু বাংলাদেশ যখন সেকেন্ড ওয়ানডেটা হারলো আফগানিস্তানের সাথে, তখন আমরা মনে করেছিলাম যাই হোক থার্ড ওয়ানডেতে মনে হয় কি এটা রিপিটেশন হবে না। কিন্তু থার্ড ওয়ানডেতেও ব্যাটারদের ভয়ঙ্কর পরিস্থিতি এবং প্রধান নির্বাচকের দল ঘোষণার সময় স্পেশালি মেনশন করা যে ওদের তো আর রশিদ খান নাই। সো এতেই বোঝা যায় যে আসলে আমরা মেন্টালি কোন জায়গায় পিছিয়ে রয়েছি। এখন প্রধান নির্বাচক থেকে শুরু নির্বাচক প্যানেলও ভয় পাচ্ছে মনে হয় যে বাংলাদেশ তাদেরকে আবার না জানি কোন লজ্জায় ডুবিয়ে দেয় ক্রিকেটাররা। সো আমি আসলে তাদের পাশেই থাকতে চাই। আমি মনে করি যে শুধুমাত্র ক্রিকেট কেন, যে কোনো পারফর্মিং আর্টেই সবসময় আপনি ভালো পারফর্ম করবেন এটার কোনো গ্যারান্টি নেই। আজকে আমি 7 সকালে এখানে এসেছি, আমিও যে ভালোভাবে কথা বলতে পারবো আই এম নট শিওর অ্যাবাউট ইট, এবং আপনিও যে খুব ভালো হোস্টিং করবেন এটাও আপনি জানেন না। এটা হয়ে যায়, এটা কনফিডেন্স থেকে হয়ে যায়। আমি মনে করি তাদের মধ্যে যারা সিনিয়র রয়েছেন, যারা এক্সপিরিয়েন্স রয়েছেন, তারা জুনিয়রদের সাথে কথা বলবেন। এবং বাংলাদেশ বোলিং ইউনিটটা খুবই ভালো। আপনি দেখেন এত রোটেশন বাংলাদেশ বোলিং ইউনিটে করতে পারে বিকজ অফ দ্য হাই কোয়ালিটি বোলার্স। তো আমাদের ব্যাটারদের মধ্যে সেই জায়গাটা নাই। এখন এই জায়গাটা থেকে বেরোতে হলে কি করতে হবে? মিরাজকে ভালো ইনিংস খেলতে হবে, শান্তকে ভালো ইনিংস খেলতে হবে। সৌম্য সরকার, যিনি গেল 11 বছর ধরে দলে ঢুকেছেন আর বের হয়েছেন, 30 থেকে 40%, বাংলাদেশ যতগুলো ওয়ানডে খেলেছে লাস্ট 11 বছরে তার মধ্যে 30 থেকে 40% ওয়ানডে খেলেছেন এবং প্রত্যেকবারই কাউকে না কাউকে রিপ্লেস করেছেন। সৌম্যর রাগ লাগে না? সৌম্যর তো রাগ লাগা উচিত যে আমি কেন রিপ্লেসমেন্ট হয়ে কোনো রকম পারফর্ম না করে দলে ঢুকবো। আমি আশা করি যে সৌম্য আজকে একটা ভালো ইনিংস খেলবেন। আপনি দেখেন ওদের দলে এরকম প্লেয়ার রয়েছে যার 50-র উপরে গড় রয়েছে ওয়ানডেতে। ওদের দলের বেশিরভাগ প্লেয়ার আনকোরা, কারণ আমরা ওয়েস্ট ইন্ডিজের খেলা ফলো করি না। ওয়েস্ট ইন্ডিজ এ ভেরি গুড টিম, ভেরি গুড ব্যাটিং সাইড। সো খুবই ভালো একটা ওয়ানডে হওয়ার কথা। এখন রাগের কথা বলছিলেন যে রাগটা আসলে সৌম্যর
লাগা উচিত, কারণ সে দীর্ঘদিন যাবৎ খেলছে, বাট একটা সলিড পারফরমেন্স দিয়ে দলে থিতে হতে পারছে না। আবার দর্শকরাও তো রেগে আছে, আসলে রাগটা কাদের আসলে বেশি মানায় এই মুহূর্তে? আমার মনে হয় এই মুহূর্তে সৌম্য এবং বাকিরা রাগ করে এমন পারফর্ম করুক যে দর্শকদের রাগ আসলে গায়েব হয়ে যাক এবং তারা খুশি হোক, কারণ দর্শকদের অধিকার রয়েছে খুশি হওয়ার। যারা ক্রিকেট ফ্যান তারাও তো চায়, মানে যে ফরম্যাটটাতে আমরা একটা লম্বা সময় ডমিনেট করেছি, যে ফরম্যাটটা আমরা বারবার, আমি জানি না, বাংলাদেশের ক্রিকেটের একটা অদ্ভুত ব্যাপার রয়েছে আসলে। আপনি দেখবেন যে আমরা 3 ফরম্যাটের পার্টিকুলার একটা ফরম্যাট বেছে নেই, ওটাতে আমরা আনএক্সপেক্টেডলি খুব ভালো খেলতে থাকি। আপনি ওয়ানডেতে দেখবেন যে আমরা ভালো খেলতে 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 এবং বাকি খেলাগুলো ভুলে গিয়েছিলাম, টেস্ট এবং টি-20 আসলে খেলতে হয় এটা আমরা ভুলে গেছিলাম। সেই জায়গা থেকে সাডেনলি আমরা তো এখনও টেস্ট খেলতে পারি না, আমরা টি-20টা খুব ভালো খেলা শুরু করেছি, অথচ আমাদের বিপিএল ভালো না, আমাদের এনসিএল টি-20 ভার্সন ভালো না, এছাড়া আরও যে আমাদের একটা ঘরোয়া টি-20 হয় সেটাও ভালো না, অথচ টি-20তে সাডেনলি উই আর প্লেইং রিয়েলি মানে গুড ক্রিকেট এবং সেটা দেশের বাইরে গিয়েও ভালো খেলছি। কিন্তু আপনি দেখেন যে ওয়ান ডে যেটা আমাদের ফরম্যাট ছিল সেটা থেকে আমরা ছিটকে গেছি। সো ইট সিমস লাইক যে আমাদের পার্টিকুলার একটা ফরম্যাট আমরা বেছে নেই এবং সেই ফরম্যাটে ভালো খেলতে থাকি। আমাদের এখন ওই সময়টা এসেছে যে আমরা 2023 থেকে মনে হয় পণ করেছি ওয়ান ডে আর ভালো খেলবো না। এখন যেহেতু আমাদেরকে নিয়ে টি-20তে কোনো আশা নেই, আমরা এই টি-20 ফাটিয়ে দেবো এবং বাংলাদেশ তাই করছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লেয়াররা কিছুটা চাপে আছে। নাইম শেখ এই একটা অপ্রীতিকর অবস্থায় পড়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে তিনি একটা স্ট্যাটাসও দিয়েছেন, আবার দর্শকরাও তার উপর আসলে ক্ষেপে ছিল, অন্যান্য ক্রিকেটারদের উপর ক্ষেপে আছে। বিসিবি আমি যেটা জানতে পেরেছি, বিসিবি একটা লিগ্যাল অ্যাকশন নেওয়ার চিন্তাভাবনা করছে, যে আবার অনেকে মিরপুরে যারা খেলা দেখতে যাবেন তাদের উপর অ্যাটাকেরও কথা বলছে, তাদেরকেও আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজছে, এমন নিউজ আমরা গতকালকে দেখেছি। কথা হলো ভারত পাকিস্তানেও তো এরকম হয়, ক্রিকেটারদের উপর মানে তাদের বাসা বাড়িতে আক্রমণ হয়, তাদের কুশপুতলিকা দাহ করা হয়, তারপর তো আসলে ক্রিকেটার তো ভেঙে পড়ে না। বিসিসিআই তো ওরকম কোনো হার্ড লাইনে যায় না, তাহলে আমাদের এখানে বিসিবি কেন এরকম হার্ড লাইনে যাচ্ছে, ক্রিকেটাররা কেন ভেঙে পড়ছেন, আমাদের আসলে অন্যান্যদের তুলনায় অবস্থানটা কোথায় দাঁড়াচ্ছে? দেখেন, এয়ারপোর্টের ঘটনাটা আমার কাছে, আমি যতটুকু জানি বা আমি যেই চ্যানেলে কাজ করি সেখানকার যে রিপোর্টার এটা কভার করেছেন, আমি যতটুকু শুনেছি যে ওখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন যার তিনি হয়তো যাচ্ছিলেন বা আসছিলেন, তার জন্য একটা বিশাল বহর ছিল। সো সেই রাজনৈতিক ব্যক্তির জন্য যে বহরটা ছিল তারাই এই কাণ্ডটা ঘটিয়েছে। আমার কাছে মনে হয় এটা খুবই বিচ্ছিন্ন একটা ঘটনা। মানে মজার ব্যাপারটা হচ্ছে যে গণমাধ্যম এটাকে পিক করেছে, বিকজ মিডিয়ারও তো দরকার সামথিং, এবং দিন শেষে এটাও তো কিছু একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা হলো একটা ঘটনা তো বটে, যেখানে তাসকিন আহমেদ ছিলেন, তাসকিন আহমেদের বাবা ছিলেন, নাইমের সাথে নিশ্চয়ই তার পরিবারের কেউ না কেউ ছিলেন। সো আমাদের কাছে তাসকিন আহমেদ একজন পেসার, নাইম একজন ওপেনার, কিন্তু তার ফ্যামিলির কাছে তো তাদের সন্তানই না। সো তারা খারাপ খেলেছে, ফ্যামিলি গিয়েছেন, তাদেরকে রিসিভ করতে গেছেন, সেইখানে এইভাবে গালিগালাজ করা, বাবা মা তুলে বা পরিবার তুলে বা এমন কিছু বলা যেটা শ্রবণ অযোগ্য, সেটা তো আমাদের জাতীয় ক্রিকেটারদের জন্য অসম্মানের। এবং আমি আবারও বলছি যে পারফর্মিং আর্টে আপনি ভালো পারফর্ম করবেন, খারাপ পারফর্ম করবেন, কিন্তু গালিগালাজ কখনো সলিউশন না, এবং এতে তাদের প্রেশারটা আরও বেড়েছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও যেটা হয়েছে, এক অর্থে এইটা দরকার ছিল, কিন্তু আবার আরেক অর্থে যদি চিন্তা করেন যে একটা ক্রিকেটারের, জাতীয় ক্রিকেটারের একটা ফেসবুক স্ট্যাটাসে যেখানে তিনি বলছেন আমাকে ভালোবাসা দেবেন, ঘৃণা নয়, সেখানে যদি 40-50 হাজার মানুষ গিয়ে হাহা দেয়, তার মানে মানুষ আসলে ক্রিকেটটা থেকে কীভাবে মুখ ফিরিয়ে নিয়েছে এটাও কিন্তু ক্রিকেট বোর্ডকে দেখতে হবে। সো ক্রিকেট যেখানে বাংলাদেশের, আপনি দেখেন বাংলাদেশ যত কিছু হোক না কেন, মারামারি কাটাকাটি ঝামেলা সব কিছুকে উপেক্ষা করে যখন ক্রিকেটটা আসে, সবাই কিন্তু সব কিছু বন্ধ করে ক্রিকেটটা দেখে। সো এখানে যেহেতু আমাদের আবেগের জায়গা রয়েছে, আমার মনে হয় ক্রিকেটাররাও খেলাটা মাথা এবং আবেগ দুটো দিয়ে খেললে আমাদের জন্য ভালো হয়। মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কথা বলা হচ্ছে যে মিরাজের ক্যাপ্টেন্সিতে অনেকেই খেলতে চান না, ড্রেসিং রুমে একটা অস্বস্তি রয়েছে, মিরাজের পারফরমেন্সও এখন খুব একটা আহামরি নয়। এই যে এরকম একটা উইকেটে মিরাজও আসলে বলা, মানে আমরা তো ওয়েস্ট ইন্ডিজকে অতিথি হিসেবে ধরছি, তারা এখানে এসে খেলছেন, আমরাও কি উইকেটে কিছুটা নতুন নই, আমরাও কি আসলে হোম ভেন্যুটাকে আমরা অ্যাওয়ে ভেন্যু করে ফেলিনি? মিরাজ এই পিচে আসলে নিজেকে কতটা স্বাচ্ছন্দ্যে ফিরে পেতে পারেন? দেখেন, মিরাজের জন্য এখন সবচেয়ে বড় জরুরি জিনিসটা হচ্ছে বাকি টিমমেটদের ওপর আস্থাটা রাখা, যে আস্থাটা আমি মোটামুটি নিশ্চিত যে তিনি হারিয়ে ফেলেছেন আফটার দ্য সিরিজ উই হ্যাড এগেনস্ট আফগানিস্তান, কারণ খুব খারাপ খেলেছি আমরা এবং চাইলেও আপনি এত খারাপ খেলতে পারবেন না। সো বাংলাদেশ সেই খেলাটা খেলেছে এবং মিরাজের আত্মবিশ্বাসটা নিজের ক্ষেত্রেও কমেছে, অ্যাজ এ ব্যাটার কমেছে, অ্যাজ এ বোলার কমেছে, সবচেয়ে বড় কথা লিডারের জায়গায় মিরাজ, কিন্তু তার জন্য কাজটা সহজ না। আপনার তাকে 10 ওভার বোলিং করতে হবে, আপনার তাকে খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গায় তাকে নেমে ব্যাট করতে হবে। দুইটা জায়গাতেই কিন্তু মিরাজের কাছে আপনি 100-100ই চাবেন, আপনি বলবেন না যে ভাই তুমি আমাকে 100-50 দাও, হবে না। কিন্তু মিরাজ যখন ব্যাটিং করবে ইউ উইল এক্সপেক্ট হি উইল গেট 50, তিনি যখন বোলিং করবে ওয়ানডেতে আপনি চিন্তা করবেন আমাকে 2টা থেকে 3টা উইকেট দিবা, সাথে আবার টিম চালাতে হবে। সো কাজটা তার জন্য সহজ না। আবার টিম যখন এরকম ভঙ্গুর যে ব্যাটিংয়ে যাচ্ছেন একজন, আপনি অলরেডি অ্যাজ এ ক্যাপ্টেন জানেন যে তার মাইন্ডসেট খারাপ, সে 5 রান করে চলে আসবে এবং আপনি পরের ব্যাটারকে বলছেন ভাই আজকে আর যাই করিস আউট হইস না।
সো এইরকম একটা জায়গা থেকে ওর ক্যাপ্টেন্সির বিচারের চেয়ে আমার কাছে মনে হয় মিরাজকে একটু সময় দিতে হবে। ইজ এ গুড ক্যাপ্টেন, বাট একটু সময় দিতে হবে, যেহেতু অলরেডি আমরা শান্তকে ক্যাপ্টেন্সি থেকে বের করে দেওয়ার সময় একটা বড় ঘটনা ঘটিয়ে ফেলেছি। শান্ত নিজেও ব্যক্তিগতভাবে আমার ধারণা ওই ঘটনার এফেক্টে খুব একটা ভালো খেলতে পারছে না ওয়ান ডেতে। সো ওই ঘটনার পুনরাবৃত্তি আর না হোক, মিরাজকে যেহেতু ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে একটু সময় দেওয়া হোক। বাট আমি চাইবো বাংলাদেশকে যদি ওয়ান ডেতে ভালো করতে হয়, মিরাজ এবং শান্ত আমাদের ওই আন্ডার-19 টিমের ওই ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের এখন জাতীয় দলের হয়ে পারফর্ম করার সময়টা চলে এসেছে। আমরা তো এখন দেখছি যে যেগুলো ছোট দল তারা খুব অঘটন ঘটিয়ে ফেলছে। আমরা দেখতে পেয়েছি নেপাল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে টি-20-তে, নামিবিয়া সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। আসলে আমরা এখন কোন পজিশনে দাঁড়িয়ে? আমরা কি ওই নামিবিয়া নেপালের পজিশনে চলে গেছি, নাকি আমরা জায়ান্ট দল হিসেবে বলবো হারলে যে আমরা এটা আপসেট ছিল? আমাদের পজিশনটা কোথায়? আপনি ওয়ান ডেতে যদি চিন্তা করেন তাহলে সার্কাস্টিকলি তো হ্যাঁ, আমরা ওয়ান ডেতে আসলে এখন নামিবিয়া বা নেপালদের মতোই আসলে দল হয়ে গেছি। আপনি যে ম্যাচগুলো বলছেন এগুলো মানে টি-20 ফরম্যাটের, বাট হ্যাঁ আমাদের ওয়ান ডেতে আমরা খুবই খারাপ দল। এবং টু বি ভেরি অনেস্ট, ওয়েস্ট ইন্ডিজের জন্য এই সময়ে বাংলাদেশ ইজ দ্য রাইট অপোনেন্ট। ওয়েস্ট ইন্ডিজ নিজেরাও ওয়ান ডেতে খুব ভালো যে খেলছে তা না, এবং উইন্ডিজের জন্য একদম স্বস্তির জায়গা। যে তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের এই টিমটার স্ট্রেংথটা হচ্ছে ওদের কোচ ড্যারেন সামি। ড্যারেন সামিকে আমি খুবই কাছ থেকে দেখেছি। ড্যারেন সামি বিপিএলের একটা টিমের কাজ করেছেন, টিমের ক্যাপ্টেন ছিলেন, সেই টিমে আমিও কাজ করেছি। ড্যারেন সামি অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ কোচ ফ্যান্টাস্টিক। সে আপনাকে যেই লেভেলের মোটিভেট করবে শুধু আপনার সাথে কথা বলে, এবং আপনার ক্রিকেট দর্শনকে এমন একটা লেভেলে নিয়ে যাবে উইচ ইজ আউটস্ট্যান্ডিং। সো ড্যারেন সামি আমি 100% শিওর ওয়েস্ট ইন্ডিজ টিমকে বলছে যে বাংলাদেশের এই মেন্টালিটির সুযোগটা, এবং ওয়েস্ট ইন্ডিজের, এবং ইনফ্যাক্ট আমি যেই সিজনটার কথা বলছিলাম সেই সিজনে মিরাজও ছিলেন। সো মিরাজকে তো তিনি খুব কাছ থেকে দেখেছেন, মিরাজের মেন্টালিটিও ড্যারেন সামি জানেন। সো বাংলাদেশের অপোনেন্ট কিন্তু ওয়েস্ট ইন্ডিজ না, বাংলাদেশের অপোনেন্ট আসলে ড্যারেন সামি। আসলে এখন এই অপোনেন্টের বিপক্ষে বাংলাদেশ কেমন করতে পারে সেটাই তো দেখার বিষয়। অনেক ধন্যবাদ তাই আমাদের সাথে থাকার জন্য। আমরা আশা করছি বাংলাদেশ খুব ভালো খেলবে আজকে। জি, আপনাকে ধন্যবাদ।